স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব শাহ আলমের যে বিষয়টি নিয়ে আপনি কথা বলেছেন, এটি নেগেটিভ ভাবে দোষের কিছু দেখেন। এমন যদি হয়তো তিনি ধরেন ১,০০০ কোটি টাকা এই ব্যাংক থেকে লোন নিয়েছেন কিংবা মেরে দিয়েছেন সরকারের, সেটাকে আমরা একটা অপরাধ হিসেবে ধরে তার বিচারের দাবিতে আমরা সরব হতে পারতাম। এখন প্রথমত হচ্ছে যে সরকারের বিশেষ করে কথা বলার জন্য একজন স্পোক্স পার্সন আছে, আপনারা জানেন ডক্টর মাহাদি আমিন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাও। সরকারের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার জন্য হি ইজ দ্য রেসপন্সিবল পার্সন। তারপরে সরকার মন্ত্রিসভায় আমরা যেহেতু আছি, সরকারের ভালো মন্দর দায়িত্ব আমাদেরকে নিতে হবে, আমাদেরকেও কিছু কথা বলতে হবে, জবাবদিহিতা মানুষ চাইলে সেটা করতে হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব শাহ আলমের যে বিষয়টি নিয়ে আপনি কথা বলেছেন, এটি জাতীয় সংসদে একজন সংসদ সদস্য এই প্রশ্নটি করেছিলেন। তার প্রেক্ষাপটে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম উনি একটা সুন্দর ব্যাখ্যাও দিয়েছেন যে আসলে এটি প্রকৃততে তার সন্তানদের নামে নয়, দিগন্ত সেটা ছিল আপনার এবং সীমান্ত সেটা একটা ব্যাখ্যা উনি দিয়েছিলেন। একটি ছিল যে সম্ভবত আরেকটি উপজেলা গাইবান্ধার শেষ সীমান্তে, সেই কারণে সেটির নাম ছিল সীমান্ত ইউনিয়ন নাম। আমি একটা দিকে মনে করেন এই ব্যাখ্যাকে আমি যৌক্তিকভাবে আমলে নিতে চাই, কারণ বাংলাদেশে সীমান্ত নামে অনেক এলাকার নাম আছে। ইভেন সীমান্ত একটি ব্যাংক আছে, আপনি জানেন। দিগন্ত আপনার অনেক আপনার এলাকার নাম আছে, এমনকি পরিবাগে আপনি জানেন অভিজাত ফ্ল্যাট আপনার এটা আপনার অ্যাপার্টমেন্ট আছে দিগন্ত। তো এইটার নামের ক্ষেত্রে আমি আসলে এটাকে খুব বড় করে নিতে চাই না। ধরেন যে বিষয়টি নিয়ে মীরবাড়ি, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের এই সামাজিক কাঠামোতে মীরবাড়ির অবস্থানটা আমি জানি না, কিন্তু আমাদের অঞ্চলে অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ, আপনার উল্লেখযোগ্য পরিবার, এই এলাকায় গ্রামের নামকরণ, বাজারের নামকরণ, এরকম ভুরি ভুরি উদাহরণ বাংলাদেশে আছে। কিন্তু আমি যেটা মনে করি যে এখানে মীর শাহ আলমকে টার্গেটে পরিণত করা হয়েছে, কারণ প্রকৃত অর্থে আমার মনে হয় যে কিছুদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কথার ছলে শাহ আলম সাহেবকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে প্রভাবশালী প্রতিমন্ত্রী, মূলত যেহেতু এলজিইডি সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে একটু গুরুত্ব দিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাছাড়া তিনি প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, সে কারণে আমার মনে হয় যে জনাব শাহ আলমকে টার্গেট করে আসলে একটা নেগেটিভ ক্যাম্পেইন এবং একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। না, প্রথমত হচ্ছে আমি যেটা মনে করি যে আমি একটা এলাকা গলাচিপা 10 পটুয়াখালী 3-এর এমপি হিসেবে নির্বাচিত হলেও আমার প্রতি এক্সপেকটেশন সারা দেশের মানুষের, কারণ আমি সারা দেশের মানুষের কাছে পরিচিত, জাতীয় পর্যায়ে একটা দলের সভাপতি হিসেবে প্রতিনিধিত্ব করি। কাজে আমি ব্যক্তিগতভাবে আঞ্চলিকতাকে কখনোই আমি আসলে বিবেচনায় নেই না। তো সেই জায়গা থেকে এখন বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনগুলোতে আমরা দেখেছি, এবং এখন আমি একটি মন্ত্রণালয়ে আছি, এই মন্ত্রণালয়ে আমাদের বেশ কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, প্রায় 110টার মতো, যেগুলো বিগত সরকারের সময় অনেক কিছু হয়েছে, এখন নতুন হচ্ছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই সিস্টেমে ধরেন প্রভাবশালী আমলা কিংবা রাজনীতিবিদ তারা যদি থাকে, তাদের এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প তদবির করে নিয়ে থাকে। আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কুমিল্লার মুরাদনগর নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, কিংবা আমাদের হাসনাত আব্দুল্লাহর এলাকা, যেখানে কোনো উপজেলায় দেখা যায় এভারেজ আপনার বাজেট পায় আপনার 70 থেকে 150 কোটি টাকা, সেখানে আপনার এই এক উপজেলাতেই আমাদের উপদেষ্টা ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সময় আসিফ মাহমুদ, তাদের উপজেলায় দেখা যাচ্ছে আপনার প্রায় 700 কোটি টাকার আপনার আপনার 2000 কোটি টাকার। একটা বিষয় হচ্ছে যে ধরেন বাংলাদেশের রাজনীতিটা ঠিক যে এই বগুড়া, বিশেষ করে আমাদের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মানে বিশেষ করে জিয়াউর রহমানের জন্মস্থান, এবং তারেক রহমান তো প্রকৃত অর্থে ঢাকায় জন্মগ্রহণ করেছেন, তিনি তো শহরে বেড়ে উঠেছেন, তিনি হয়তো গ্রামে বেড়ে ওঠেন নাই। তারপরেও তার আপনার লিগ্যাসির জায়গা থেকে মানুষ বগুড়াকে মনে করে যে জিয়া পরিবার একটা ঘনিষ্ঠ এলাকা। সেই সুবাদে আওয়ামী লীগের সময় বগুড়া অনেক জায়গায় উন্নয়ন বঞ্চিত হয়েছে, এবং বিশেষ করে শিবগঞ্জে শাহ আলম আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, তিনি সেই উপজেলার সম্ভবত ওখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উপজেলারও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, উপজেলা চেয়ারম্যান বোধহয় ছিলেন। সেই কারণে ওই এলাকাটি যদি বিগত 17 বছরে উন্নয়ন বঞ্চিত হয়ে থাকে, তো স্বাভাবিকভাবে সেই এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার তো প্রতিমন্ত্রীর বাইরেও একটা চেষ্টা থাকবে যে তার এলাকার জনগণের জন্য কিছু করে তাদের জনসমর্থনটা ধরে রাখা, এবং আগামীতেও যেন তিনি ভোট পেতে পারেন, এইটা তো সবার মধ্যে থাকে। তবে যেহেতু আমরা একটা ভাঙতি অর্থ বছরে, মানে প্রায় বিদায়ী অর্থ বছরে ফেব্রুয়ারিতে দায়িত্ব পেয়েছি, আমার মনে হয় আগামী অর্থ বছরে সব এলাকায় একটা ব্যালেন্স করে উন্নয়নমূলক বাজেট দেওয়া হবে। হয়তো ওই বছরের যে আপনার মানে অসমাপ্ত কাজগুলো কিংবা আংশিক বরাদ্দ যেগুলো ছিল, সেইখানে তিনি একটি গুরুত্বপূর্ণ বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি হয়তো কিছু কাজ তার এলাকায় করিয়েছেন, আমিও আমার এলাকায় করানোর জন্য তদবির করেছি, চেষ্টা করছি, এটা তো করতে হবে এলাকার জন্য। এখানে আমি খুব নেগেটিভ ভাবে দোষের কিছু দেখি না। এমন যদি হয়তো তিনি ধরেন ১,০০০ কোটি টাকা এই ব্যাংক থেকে লোন নিয়েছেন কিংবা মেরে দিয়েছেন সরকারের, সেটাকে আমরা একটা অপরাধ হিসেবে ধরে তার বিচারের দাবিতে আমরা সরব হতে পারতাম।